নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারকে, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র ষোড়শ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প অন্ধকারের নায়ক। আজ থাকলো প্রথম পর্ব। কর্নেলের হাতে টলিউডের নায়িকার ছবি। দৈনিক সত্যসেবা পত্রিকার অফিস থেকে কেটে পড়েছিল সন্ধ্যা 7টায়। তারপর পার্ক স্ট্রিটে যেতে যেতে গাড়ির জ্যাম দেখে অগত্যা ফ্রি স্কুল স্ট্রিট হয়ে সোজা হাজির হয়েছিল ইলিয়েট রোড এলাকার সানি লজে। দারোয়ান গেট খুলে দিয়ে মুচকি হেসে বলেছিল, কর্নি সাহেবের অ্যাপার্টমেন্টে अभी टिकटिकी बाबू আসলেন, কিছু গড়বড় হুয়া মালুম হতা। বুঝলুম কর্নেলের পরিচারক ষষ্ঠীচরণের কাছে এসে টিকটিকি বাবু কথাটা শিখেছে। টিকটিকি বাবু মানেই গোয়েন্দা প্রবর কে কে হালদার, অর্থাৎ আমাদের প্রিয় হালদার মশাই। কিন্তু কি গড়বড় হয়েছে দারোয়ান খুলে বলল না। গাড়ি লনের পাশে পার্ক করে 3 তলায় উঠে যেতে যেতে ধরেই নিয়েছিলাম এই অসময়ে হালদার মশাইয়ের আবির্ভাবে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ থাকবারই কথা। ইদানিংকালে তার গণেশ অ্যাভিনিউয়ে অবস্থিত প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিতে নাকি কেসের বড় অভাব। তাই অনুমান করা চলে তিনি কোনো কেস হাতে পেয়েই তার কর্নেল স্যারের সঙ্গে পরামর্শ করতে এসেছেন। কিন্তু গড়বড় কি? ডোরবেলের সুইচ টেপার একটু পরে ষষ্ঠীচরণ দরজা খুলে দিয়ে মুচকি হেসে চাপা স্বরে বলল, টিকটিকি বাবুর কপালে আর হাতের আঙুলে ব্যান্ডেজ বাঁধা, কোথায় মারামারি করে এসেছেন। কথাটা বলেই ষষ্ঠী পাশের করিডর দিয়ে কিচেনের দিকে চলে গেল। আমি ছোট ওয়েটিং রুমের ভেতর দিয়ে সাবধানে ড্রয়িং রুমের পর্দা তুললুম। তারপর দেখলুম ষষ্ঠীর কথা মিথ্যা নয়। হালদার মশাই সোফার এক প্রান্তে বসে চাপা স্বরে তাঁর মাতৃভাষায় কিছু বলছেন এবং কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চুরুট টানছেন। সেন্টার টেবিলে ট্রেতে দুটো নিঃশেষিত কফির পেয়ালা। সত্যি একটা গড়বড় হয়েছে বোঝা গেল। আমাকে দেখা মাত্র হালদার মশাই সোজা হয়ে বসলেন। তারপর বললেন, আয়েন জয়ন্তবাবু, এখনই আপনার কথা হইতেছিল। কর্নেল স্যারের কইলাম আপনারে ফোন করি, কিন্তু উনি কইলেন ওয়েট করুন। আমার মন কইতাছে জয়ন্ত আইয়া পড়িবে। সোফায় বসে অবাক হয়ে বললুম, কর্নেল কি দিব্যচক্ষে আমার আশা দেখতে পাচ্ছিলেন? আমি তো নেহাত খেয়ালে চলে এসেছি। কর্নেল চোখ খুলে বললেন, হ্যাঁ জয়ন্ত, আজ সন্ধ্যায় তুমি যে আসবে তা আমি ধরেই নিয়েছিলাম। কারণ আজ শনিবার, শনিবারে তুমি অফিস থেকে শিগগির কেটে পড়ো এবং বিশেষ করে পার্ক স্ট্রিটে জ্যাম দেখলে শর্টকাট করতে গিয়ে এই বৃদ্ধকে দর্শন দিয়ে যাও। বললুম, পার্ক স্ট্রিটে তো জ্যাম দেখলুম না। হালদার মশাই বলে উঠলেন, তাহলে পুলিশ কাজ শেষ কইরা থানায় ফিরছে। এই সময় ষষ্ঠীচরণ আমার জন্য কফি রেখে গেল। কফিতে চুমুক দিয়ে বললুম, ব্যাপারটা তো বড় গোলমেলে ঠেকছে। কর্নেল বললেন, পার্ক স্ট্রিটের জ্যাম আর হালদার মশাই বলছেন পুলিশ কাজ সেরে ফিরে গেছে। এদিকে হালদার মশাইয়ের কপালে আর আঙুলে ব্যান্ডেজ বাঁধা। কর্নেল এক রাশ ধোঁয়া ছেড়ে মিটি মিটি হেসে বললেন, জয়ন্ত, আজ হালদার মশাই একটা বড় কীর্তি করেছে। চন্দ্র জুয়েলার্সের দোকানে ডাকাতি হচ্ছিল। ডাকাতেরা এমন বেপরোয়া যে প্রকাশ্যেই দোকানের বাইরে একটা বোমা ফাটিয়েছিল। দৃশ্যটা কল্পনা করো। 3 দিকে লোক আর যানবাহনের ভিড়।
ট্রাফিক পুলিশ ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে আছে, আর এদিকে ট্যাক্সি চেপে হালদা মশাই আসছিলেন। ব্যাপারটা দেখা মাত্র তিনি ট্যাক্সির ভাড়া মিটিয়ে তখনই রণক্ষেত্রে ঝাঁপ দিলেন। হাঁ করে শুনছিলুম। বললুম, তার মানে উনি জেনে শুনে ডাকাত ধরতে গেলেন? হালদার মশাই উত্তেজিত ভাবে বললেন, মশাই 34 বৎসর পুলিশের চাকরি করছি, এমন কখনো দেখি নাই যে শয়ে শয়ে লোক খারাইয়া মজা দেখতেছে, পুলিশের পাত্তা নাই। জুয়েলারির দোকানের সামনে মুখে কালো কাপড় বাইন্ধা দুই ছ্যামরা হাতে পিস্তল লইয়া নাচতাছে। তার কথার উপর বলে উঠলুম, তা আপনি গিয়ে তাদের সঙ্গে কুস্তি লড়লেন? কুস্তি কান কি জয়ন্ত বাবু, আমার হাতে লোডেড 6 রাউন্ডার ফায়ার আর্মস। একখান ফায়ার করতেই এক চামড়ার পায়ে লাগলো, আর অন্যজনের আমি ধইরা ফেললাম, আর সেই সঙ্গে চিক্কুর ছাইরা হাঁক দিলাম, পুলিশ পুলিশ। ভেতরে যারা ডাকাতি কর্তা ছিল তারা বেগতিক দেখিয়া পলাইয়া গেল। কিন্তু আপনার মাথায় আর হাতের আঙুলে কে মারলো? যে ছামড়ারে ধরেছিলাম সে তার দিশি পিস্তল খান আমার কপালে মারল বলে গোয়েন্দা প্রবর খিক খিক করে হেসে উঠলেন। পিস্তলে আর গুলি ছিল না, থাকলে আমার হাতে ফায়ার আর্মস। ঘটনাটা কইতে যতক্ষণ লাগলো ঘটছিল তার 10 ভাগের 1 ভাগ সময়। জিজ্ঞেস করলুম, যার পায়ে গুলি করেছিলেন তার কি অবস্থা হলো? ততক্ষণে দোকানের লোক বাড়াইয়া আইছিল, তারাই পরে ধরলো, আর আমার কপালে যে মার ছিল সে ভ্যানিশ হইয়া গেল। পুলিশ আসেনি? হালদার মশাই গর্বিত মুখে বললেন, 5 মিনিট পরে পুলিশ আইছিল। তারা আমার দেখা কয় ফায়ার আর্মস হাতে লইয়া ডাকাতটা খারাইয়া আসে, আর তারে আপনারা ধরছেন না। দোকানের লোকেরা কইল, না, উনি আইয়া না পড়লে ডাকাতরা আরো অলংকার চুরি কইরা পালাইত। হাসতে হাসতে বললুম, তা আপনি পুলিশকে নিজের পরিচয় দিলেন না? হালদার মশাই সগর্বে বললেন, পকেট থেকে আমার আইডেন্টিটি কার্ড বার কইরা কইলাম, I am a retired police inspector and now I am a professional detective. এই সময় কর্নেল বলে উঠলেন, ও হালদার মশাইয়ের ফাঁড়া কাটেনি, ওকে থানায় যেতে হয়েছিল। তারপর হালদার মশাই আমার নাম বলাতে ওসি অমিত মজুমদার আমাকে ফোন করেছিলেন। হালদার মশাই আবার খিকখিক করে হেসে উঠলেন। পুলিশ জিপে কইরা আমার কর্নেল স্যারের বাড়ির গেটে পৌঁছাইয়া দিচ্ছে। বললাম, তাহলে দেখছি একটা সাংঘাতিক ঘটনার হাতে গরম খবর পাওয়া গেল, কিন্তু সমস্যা হলো এই খবর লিখতে আবার যদি আমি কাগজের অফিসে যাই বিপদে পড়ব। কর্নেল বললেন, চন্দ্র জুয়েলার্সে ডাকাতির চেয়ে তোমার সামনে আরো একটা রোমাঞ্চকর খবর অপেক্ষা করে আছে জয়ন্ত। আমি একটু অবাক হয়ে বললুম, বলেন কি? কথাটা বলেই পরক্ষণে মনে পড়ে গেল হালদার মশাই ট্যাক্সি চেপে কর্নেলের কাছে আসছিলেন, মানে তিনি কোনো রোমাঞ্চকর রহস্যের কেস হাতে নিয়ে কর্নেল স্যারের কাছে পরামর্শ করতে আসছিলেন। তাই বললুম, হ্যাঁ, বুঝতে পেরেছি, হালদার মশাই নিশ্চয়ই একটা জব্বর কেস হাতে পেয়ে গেছেন, শুধু পথিমধ্যে একটা দুর্ঘটনা ঘটে আহত হয়েছেন। যাই হোক হালদার মশাই, আমাকে আপনার কেসের আভাস দিতে কি আপত্তি আছে? হালদার মশাই একটি নস্যি নিয়ে নোংরা রুমালে নাক মুছে বললেন, কর্নেল স্যার আপনারে সব কইবেন। কেন, আপনার বলার মুড নেই? হালদার মশাই বললেন, না, রাত 9টায় আমার ক্লায়েন্টের লগে দেখা করার কথা আছে, আমি উঠি। তাহলে স্যার, তা হইলে আমি কাল মর্নিংয়ে ম্যাডামের লইয়া আপনার কাছে আসতেছি। কর্নেল বললেন, ঠিক আছে, যেন বেলা 9টার মধ্যেই আসবেন। আর একটা কথা, আপনি চন্দ্র জুয়েলার্সে ডাকাতির কথা আপনার মক্কেলকে বলবেন না। হালদার মশাই চমকে উঠে বললেন, কেন এ কথা কইলেন কর্নেল স্যার? কর্নেল একটু হেসে বললেন, আপনার কপালে এবং আঙুলে কিভাবে চোট লেগেছে তা উনি যদি জিজ্ঞেস করেন তাহলে বলবেন
বাসের হাতল ধরে ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন, ঝাঁকুনি খেয়ে পড়ে গেছেন। গোয়েন্দা প্রবরকে কেমন যেন উদ্বিগ্ন দেখাচ্ছিল। তিনি চাপা শ্বাস ছেড়ে বললেন, তা হইলে যাই গিয়া, জানতো বাবু, চলি। বললুম, আবার দেখা হবে। হালদার মশাই কোনো জবাব না দিয়ে বেরিয়ে গেলেন। কর্নেল চুরুটটা অ্যাস্ট্রেতে ঘষে নিভিয়ে রাখলেন। তারপর হাঁক দিলেন, ষষ্ঠী, আমরা আর একবার কফি খাবো, এক প্লেট স্ন্যাক্স দিয়ে যাবি, তো দাদাবাবুর খিদে পাওয়ার কথা। হাসতে হাসতে বললুম, খিদে পাবে কি, ঘটনার ঘন ঘটায় আমি যেন ঘুরপাক খাচ্ছি। কর্নেল বললেন, ঘুরপাক আমিও খাচ্ছি, কারণ হালদার মশাইয়ের ক্লায়েন্ট যে ভদ্রমহিলা, তার একমাত্র ছেলে কুসংসর্গে পড়ে নাকি নিজের মাকে বিপদে ফেলেছে। বিপদটা কিসের? কর্নেল চাপা স্বরে বললেন, ভবানীপুরে জনৈক প্রয়াত এমপির ছেলের বেডরুমে তার বিধবা মা একটা ছোট হাত ব্যাগে অনেকগুলো সোনার গয়না এবং বিশেষ করে হিরে, মুক্ত, চুনি, পান্না খচিত একখানা জড়োয়া নেকলেস আবিষ্কার করেছেন। ছেলেকে তিনি ভয় পান। তাছাড়া এই লুকিয়ে রাখা অলংকারের খোঁজে যদি পুলিশ হানা দেয়, আরও বিপদ আছে, তার ছেলের দুর্বৃত্ত বন্ধুরাও তার কোনো ক্ষতি করতে পারে। এইসব ভেবে তিনি ভীষণ উদ্বিগ্ন। কর্নেল গম্ভীর মুখে সাদা দাড়িতে হাত বুলোতে লাগলেন। একটু পরে ষষ্ঠীচরণ ট্রেতে 2 পেয়ালা কফি আর 1 প্লেট চানাচুর এবং পোটাটো চিপস এনে রাখলো। সে হাসি মুখে বলল, টিকটিকি বাবু খামোখা পথে ঘাটে লোকের সঙ্গে ঝামেলা করেন। কর্নেল তার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন, ঝামেলা তো তুইও কম করিস না। এই সন্ধ্যাবেলায় ওই ছাই পাঁচ না এনে 1 প্লেট পকোড়া ভেজে আনতে পারতিস। ষষ্ঠী হাসতে হাসতে বলল, বুঝেছি, বাবা মশাই পকোড়া খাবার ইচ্ছে হয়েছে। ঠিক আছে, পরের বার কফির সঙ্গে পকোড়া দেব। সে চলে যাবার পর বললুম, 8:30 বাজে, পকোড়া খাবার সৌভাগ্য আমার আর হলো না। কর্নেল বললেন, হবে। এমনি কি আজ এখানে তোমার ডিনারেরও নেমন্তন্ন। বললুম, আপনি আমাকে আটকে রেখে বলির পাঁঠা করতে চান। হালদার মশাই রোমাঞ্চকর রহস্যের ব্যাপারে আমাকে কেন্দ্র করে নিজের চিন্তা ভাবনা চাঙ্গা করতে চান। কর্নেল হেসে উঠলেন। তারপর বললেন, তা তোমাকে 2-4টে প্রশ্ন করে তোমার মতামতটাও তো চাইতে পারি। এই সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল হাত বাড়িয়ে রিসিভার তুলে সাড়া দিলেন। তারপর ক্রমাগত হু এবং হ্যাঁ করে থামলেন। শেষে বললেন, ঠিক আছে নরেশবাবু, আপনি বরং কাল দুপুরের দিকে আসুন। বলে রিসিভার রেখে আমার দিকে অর্থপূর্ণ চোখে তাকালেন। বললুম, নরেশবাবু মানে লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের নরেশ ধর? তাহলে তো রহস্য ইতিমধ্যে ঘনীভূত। অতএব আজ রাত্রে আপনার সঙ্গে ডিনার খাচ্ছি। মাঝে মাঝে আমাকে কর্নেলের অ্যাপার্টমেন্টে রাত কাটাতে হয় বলে আমার এক সেট পোশাক আর টুকিটাকি সরঞ্জাম একটা ঘরে রাখতে হয়। সে রাতে আর সল্টলেকে আমার ফ্ল্যাটে ফিরে যায়নি, কারণ কর্নেলের হাতে হালদার মশাই একটা রহস্যময় কেস এনে দিয়েছেন। কাজেই আমার পেশার স্বার্থে কর্নেলের কাছাকাছি থাকা দরকার এবং বরাবর তাই থাকি। পরদিন সকাল 9টায় কর্নেলের জাদুঘর সদৃশ ড্রয়িং রুমে অস্থির হয়ে অপেক্ষা করছিলেন। কর্নেলের অবশ্য কোনো চাঞ্চল্য লক্ষ্য করিনি। তিনি নির্বিকার মুখে চোখ বুজে চুরুট টানছিলেন। আমি সোফার এক কোণে বসে সেদিনকার খবরের কাগজগুলোতে চোখ বুলাচ্ছিলাম। পার্ক স্ট্রিটে চন্দ্র জুয়েলার্সের ডাকাতির খবর কোনো কাগজেই তত গুরুত্ব দিয়ে ছাপেনি। তবে হালদার মশাইয়ের বদলে পুলিশের গুলিতে আহত একজন ডাকাতের ধরা পড়ার কথা আছে। হালদার মশাই এতে মনক্ষুণ্ণ হবেন বলে মনে হয়। একজন প্রাইভেট ডিটেকটিভের এই কীর্তি খবরে প্রচারিত হলে পেশার দিক থেকে তার লাভই হতো। ঘড়িতে তখন 9:10। এমন সময় ডোরবেল বাজল এবং কর্নেল যথারীতি হাঁক দিলেন, ষষ্ঠী। একটু পরে গোয়েন্দা প্রবরের আবির্ভাব ঘটল। তার সঙ্গে একজন প্রৌঢ়া ভদ্রমহিলা। তার চেহারায় আভিজাত্য আছে। হালদার মশাই বললেন, আয়েন ম্যাডাম, এখানে বয়েন। ইনি হইলেন গিয়া আমাগো কর্নেল স্যার। আর কর্নেল স্যার,
ইনি হইলেন গিয়া আমার ক্লায়েন্ট মিসেস সুরঞ্জনা রায়চৌধুরী। আর ম্যাডাম, ইনি হইলেন গিয়া সাংবাদিক জয়ন্ত চৌধুরী। জয়ন্ত বাবুর কথা আপনাকে কইছিলাম। সুরঞ্জনা কর্নেল এবং আমাকে নমস্কার করলেন, তারপর মৃদু স্বরে বললেন, কর্নেল সাহেব, আপনার পরিচয় আমি মিস্টার হালদারের কাছে পেয়েছি। খবরের কাগজে মিস্টার হালদারের প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির খোঁজ পেয়ে আমি তার শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু ঘটনাটা এমন বিপজ্জনক এবং অস্বস্তিকর তা বলার নয়। আমার প্রয়াত স্বামী বীরেন রায়চৌধুরী ছিলেন একজন এমপি। তাছাড়া ওর পূর্বপুরুষ ছিলেন জমিদার। এমন পরিবারের ছেলে দুর্বৃত্তদের পাল্লায় পড়েই হয়তো তাদের ডাকাতি করা অত সব দামি অলংকার লুকিয়ে রাখার দায়িত্ব নিয়েছে। হালদার মশাই বলে উঠলেন, একটা কথা কর্নেল স্যার, আজ সকালে আমি ম্যাডামের পোলা পারিজাতের দেখছি মোটর সাইকেল হাঁকাইয়া বাড়াইয়া গেল, কিন্তু চেহারা দেখা মনে হইল বেশ ভদ্র। তাছাড়া একেবারে ফিল্ম স্টারের মতো মুখের গড়ন। কর্নেল ঠোঁটের কোণে হাসি রেখে জিজ্ঞেস করলেন, আপনার সঙ্গে তার আলাপ হয়নি? হালদার মশাই বললেন, না, তবে গেটের দারোয়ানেরে সে কইয়া গেল আমার ফিরতে দেরি হইব। মারে কইয়া দিও দুপুরে এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে। করে স্যার, কথাগুলো শুই না মনে হইল খুব ভদ্র পোলা। সুরঞ্জনা বললেন, হ্যাঁ, পারুকে বাইরে থেকে দেখে বোঝা যাবে না কিছু। আমার সঙ্গেও স্বাভাবিক ব্যবহার করে, কিন্তু গত সপ্তাহে ওর বেডরুমে বালিশের তলায় রাখা অলংকার ভর্তি ব্যাগটা আবিষ্কার করে ভীষণ ভয় পেয়েছিল। পারু তখন বাইরে ছিল। ফিরে এলে যেই ওটার কথা জানতে চেয়েছি অমনি ভীষণ আশ্চর্য ব্যাপার কর্নেল সাহেব। আমার ছেলে, যাকে আমি এতটুকু থেকে নিজের হাতে মানুষ করেছি, তারপর কলেজ অবধি পড়িয়েছি, সেই পারু একেবারে বদলে গেল। চোখ দুটো যেন জ্বলে উঠল। রুক্ষ স্বরে সে বলল, যা দেখেছ তা নিয়ে ভবিষ্যতে আর একটা কথাও আমাকে জিজ্ঞেস করবে না, করলেও জবাব পাবে না। আর এ নিয়ে যদি বাড়াবাড়ি করো আমি বাড়ি ছেড়ে চলে যাব। ওর ওই মূর্তি আর কণ্ঠস্বর আমার অপরিচিত। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলুম। কি করব বুঝে উঠতে পারলাম না। কথাগুলো বলতে বলতে মিসেস রায়চৌধুরীর কণ্ঠে কান্না এসে গেল। তার চোখ থেকে জল ঝরছিল। হালদার মশাই তাকে সান্ত্বনা দিলেন, চিন্তা করবেন না ম্যাডাম, কর্নেল স্যার সব প্রবলেম সলভ কইরা দিবেন। এই সময় সুষ্টিচরণ 4 পেয়ালা কফি ট্রেতে রেখে গেল। কর্নেল বললেন, মিসেস রায়চৌধুরী, আপনি একটা গুরুতর সমস্যায় পড়েছেন তা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনাকে আপাতত শান্ত এবং শক্ত থাকতে হবে। এবার প্লিজ কফি খান। সুরঞ্জনা রুমালে চোখ মুখ মুছে তারপর আবার স্বাভাবিক হয়েছেন। তিনি বললেন, আমি তো কফি খাই না। আমার স্বামী কফির ভক্ত ছিলেন। ওকে রাত জেগে কাজ করতে হতো, তাই বারবার কফি খেতেন। কর্নেল হাসতে হাসতে বললেন, কফি ঝিমিয়ে পড়া নার্ভকে চাঙ্গা করে। বিশেষ করে কোনো দুর্ভাবনার সময় কফি খেলে সতেজ থাকা যায়। আর শুনেছেন বোধহয় আমিও মিস্টার রায়চৌধুরীর মতো কফির ভক্ত। হালদার মশাই সুযোগ পেয়ে বলে উঠলেন, হ্যাঁ, ম্যাডামেরে তা জানাইয়া দিছি। কফি খান ম্যাডাম, দেখবেন নার্ভ একেবারে চাঙ্গা হইয়া গেছে। সুরঞ্জনা অনিচ্ছা করে কাপ প্লেট তুলে নিয়ে কফিতে চুমুক দিলেন। তারপর মৃদু স্বরে বললেন, পারুর বাবার তাগিদে আমাকে কখনো কখনো কফি খেতে হয়েছে। কর্নেল বললেন, আপনার স্বামীর নামটা আমার চেনা মনে হচ্ছে। কথাটা বলার পর কর্নেল চোখ বুজে 1 মিনিট কিছু স্মরণ করার চেষ্টা করলেন। তারপর বলে উঠলেন, মাই গুডনেস, বীরেন রায়চৌধুরীর সঙ্গে আমার আলাপ ছিল। আমার যতদূর মনে পড়ছে একটা বড় রকমের আর্থিক কেলেঙ্কারি উনি ফাঁস করে দিয়েছিলেন। সেই সময় ওর স্বভাবত কিছু শত্রু সৃষ্টি হয়। তারপর উনি আমার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু আমি শেষ পর্যন্ত পিছিয়ে আসতে বাধ্য হই। সুরঞ্জনা নিষ্পলক চোখে তাকিয়ে কথাগুলো শুনছিলেন। এবার বলে উঠলেন, 5 বছর আগেকার কথা। কিষণলাল ভগতলাল নামে এক কোম্পানিকে সরকারের অর্থ দপ্তরের এক অফিসার
বেআইনিভাবে অনেকগুলো ইম্পোর্ট লাইসেন্স পাইয়ে দিয়েছিলেন। সেই অফিসার ছিলেন পারুর বাবার ঘনিষ্ঠ বন্ধু। কর্নেল বললেন, ওই বন্ধুটার ফাঁদে পড়েই শেষ অবধি মিস্টার রায়চৌধুরীকে নিজেই ফেঁসে যেতে হয়েছিল। আমাকে উনি ওই গোপন বন্ধুটার কথাটা যদি জানাতেন, তার পরিণাম এমন শোচনীয় হতো না। সুরঞ্জনা এবার কেন যেন নির্বিকার হয়ে উঠলেন। শান্তভাবে বললেন, ঘটনাটা ঘটেছিল দিল্লিতে। খবর পেয়ে আমি প্লেনে দিল্লি গিয়েছিলাম। এতক্ষণে আমি জিজ্ঞেস করলুম, মিস্টার রায়চৌধুরীর কি হয়েছিল? কর্নেল বললেন, এক আততায়ীর গুলিতে মিস্টার রায়চৌধুরী মারা যান। কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে আমি সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে গ্রাহ্য করেনি। যাই হোক, এক আকস্মিক যোগাযোগই বলবো। আমার একটি ব্যর্থতা, দুঃখ আমি আজও ভুলিনি। মিসেস রায়চৌধুরী, আপনি এসেছেন, এটা আমার কাছে একটা আশ্চর্য প্রাপ্তি। সুরঞ্জনা চুপচাপ কফি শেষ করলেন। তারপর বললেন, আমার এইমাত্র মনে পড়লো, পারুর বাবার ডায়েরি বইয়ে ইংরেজিতে কর্নেল সরকার নামটা দেখেছি। গোয়েন্দাপ্রবর এতক্ষণ চুপচাপ বসে কথা শুনছিলেন। তার গোপের দুই সুচালো ডাবা উত্তেজনায় যথারীতি তীর করে কাঁপছিল এবং চোখ দুটিও গুলি হয়ে উঠেছিল। তিনি এতক্ষণে বলে উঠলেন, কি আশ্চর্য, এরই কয় নিয়তি। তা না হইলে আপনার পোলায় বা কেন এমন অদ্ভুত কাম করব? আর আপনি আমার সাহায্য চাইলেন। কর্নেল নতুন একটা চুরুট ধরিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। চুরুটের নীল ধোঁয়া তার প্রশস্ত উজ্জ্বল টাকের উপর ঘুরপাক খেতে খেতে মিলিয়ে যাচ্ছিল। এই অবস্থায় থেকেই তিনি বললেন, মিসেস রায়চৌধুরী, এবার আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিন। সুরঞ্জনা বললেন, বলুন। আমার স্বামী এবং তার জীবনের শোচনীয় পরিণামের সঙ্গে আপনার যখন যোগাযোগের কথা শুনেছি, তখনই মনে হয়েছে এখন পৃথিবীতে আপনি আমার আপনজন। আমি আপনাকে কোনো কথা গোপন করব না। কর্নেল বললেন, আপনার বাড়িতে কে কে থাকে? সুরঞ্জনা বললেন, পারুর বাবার আমলের দারোয়ান রামসিংহ আর তার স্ত্রী সুশীলা থাকে। ওদের ছেলে মেয়ে নেই, তাই একটা কুড়িয়ে পাওয়া মেয়েকে দত্তক নিয়েছিল। এতে আমার স্বামীর অনুমতি ছিল। সেই মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার অনুমতিতে মেয়ে জামাই ওদের সঙ্গেই থাকে। তবে ওদের জামাই কোথায় চাকরি পেয়েছে, সেখানেই এবার বউকে নিয়ে যাবে। এ একটা ঝামেলা, কিন্তু রামসিংহ আর সুশীলা খুব বিশ্বাসী। সুশীলা আমার বাড়ির সব কাজ করে দেয়। এছাড়া আর কে থাকেন? আগে একজন কর্মচারী ছিলেন, বাড়ির বাজার সরকার বলা যায়। তাকে বিদায় দিতে হয়েছে। অর্থাভাব এর একটা কারণ। সদর রাস্তার দিকে গ্রাউন্ড ফ্লোরগুলো ভাড়া দিয়েছি, শুধু দোতলার ঘরগুলো রেখে দিয়েছি। এবার বলুন, আপনার ছেলে পারিজাত কি তার বন্ধুদের নিয়ে নিজের ঘরে আড্ডা দেয়? না, পারু তার বন্ধুদের দোতলায় বসার ঘরে এনে আড্ডা দেয়। আড্ডার কি কোনো নির্দিষ্ট সময় আছে? না, তবে বেশিরভাগ সময়ই সন্ধ্যা থেকে রাত 8টা-9টা অবধি ওর বন্ধুরা থাকে। কোনো হই হল্লা বা সঙ্গীত চর্চা? না, ওরা হই হল্লা করে না, বরং কোনো দিন লক্ষ্য করেছি ওরা চাপা গলায় কিসব আলোচনা করছে। অবশ্য ওই আড্ডার জন্য সুশীলাকে পারু 2-3 বার করে চা আনতে বলে। আচ্ছা, সুশীলা কি আপনার ছেলে সম্পর্কে কোনো বিশেষ গোপন কথা আপনাকে কোনোদিন বলেছে? না, তেমন কোনো বিশেষ গোপন কথা সুশীলা বলেনি। তবে সে ওর বন্ধুদের পছন্দ করে না। সুশীলার কাছ থেকে আমি জানতে পেরেছিলাম ওই ছেলেগুলো ভালো নয়। সুশীলা ওদের কে কোথায় থাকে জানে না, কিন্তু তার মতে ছেলেগুলোর হাব ভাব এবং কথা বলার রীতি দেখে তার মনে হয়েছে ওরা সবাই বখাটে ছেলে। একটু চুপ করে থাকার পর কর্নেল সোজা হয়ে বসলেন এবং জিজ্ঞেস করলেন, আপনার ছেলে সন্ধ্যেবেলা বাড়িতে না থাকলে কখন বাড়ি ফেরে? এবার সুরেন্দ্রনাথ মুখে উদ্বেগ ফুটে উঠল। তিনি চাপা স্বরে বললেন, গত মাস থেকে পারু কোনো দিন অনেক রাত্রে বাড়ি ফেরে। ওর জন্য আমাকে আর সুশীলাকে জেগে থাকতে হয়। পারুর শোবার ঘরের দরজা কি সে নিজে লক করে রাখে? আগে রাখতো না, কিন্তু গত সপ্তাহে ওর বালিশের তলায় অলংকারের ব্যাগ দেখার পর থেকে পারু বেডরুমের দরজা নিজেই লক করে রাখে।
কর্নেল বললেন, এবার শেষ প্রশ্ন, পারুর ঘরে কি নিজস্ব টেলিফোন আছে? না, তবে ওর একটা মোবাইল ফোন আছে। নাম্বারটা আপনি জানেন? জানি, আমি মিস্টার হালদারকে নাম্বারটা দিয়েছি। আচ্ছা হালদার মশাই, আপনি কি ওই নাম্বারে কখনো ফোন করেছেন? হালদার মশাই বললেন, হাতে এই ক্যাশখান পাইয়া আমি অফিস থেকে ফোন করেছিলাম, কিন্তু লাইন পাই নাই। তারপর আরো কয়েকবার ফোন করছি, কিন্তু ফোন যেন লক করা আছে। কর্নেল বললেন, এখন আপনি আমার টেলিফোন থেকে ওই নাম্বারে ফোন করুন, যদি সাড়া পান আমাকে দেবেন। হালদার মশাই উঠে গিয়ে কর্নেল টেলিফোনে নাম্বারটা ডায়াল করলেন। অমনি কর্নেল তার হাত থেকে রিসিভারটা নিয়ে কানে রাখলেন। তারপর বোঝা গেল তিনি সাড়া পেয়েছেন, কারণ তিনি বললেন, পারিজাত রায়চৌধুরী, তুমি ওকে চিনবে না। আমি তোমার বাবার একজন বন্ধু, একটা বিশেষ কাজে তোমার সঙ্গে দেখা করতে চাই। না শোনো, আমি জানতে পেরেছি তুমি খুব বিপদের মধ্যে আছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তারপর বোঝা গেল পারু লাইন কেটে দিয়েছে। কর্নেল হাসতে হাসতে বললেন, একটা চাল দিলুম, এর কি ফলাফল হয় তা মিসেস রায়চৌধুরীর ছেলের হাবভাব দেখলে আঁচ করতে পারবেন। তারপর তার প্রতিক্রিয়া আমার এই নম্বরে ফোন করে জানাবেন। সুরঞ্জনা ব্যাকুল কণ্ঠে বললেন, কর্নেল সাহেব, আপনি আমার স্বামীর বন্ধু ছিলেন, আমার ছেলেকে যেভাবে হোক আপনি বাঁচান। আমার সন্দেহ ওর দুর্বৃত্ত বন্ধুরা কোথাও ডাকাতি করে ওই জিনিসগুলো ওকে লুকিয়ে রাখার দায়িত্ব দিয়েছে, কারণ ওরা জানে প্রাক্তন এমপির ছেলের কাছে ডাকাতি করা অলংকার লুকোনো আছে, তা পুলিশ কল্পনাও করতে পারবে না। এরপর কর্নেল তার নেম কার্ড সুরঞ্জনা দেবীর হাতে দিলেন। সুরঞ্জনা বললেন, আমার ঠিকানা ফোন নাম্বার সব মিস্টার হালদারের কাছে পেয়ে যাবেন, এবার আমি চলি। হালদার মশাই তার ক্লায়েন্টকে নিচে পৌঁছে দিতে গেলেন। কিছুক্ষণ পরে তিনি ফিরে এসে বললেন, ম্যাডামের গাড়ি আছে, তার স্বামীর গাড়ি, নিজেই ড্রাইভ করতে পারেন। সোফায় বসে তিনি এবার কর্নেলকে একটা ছোট প্যাডের কাগজে তার ক্লায়েন্টের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখে দিলেন। তারপর বললেন, যাও গিয়া, আমি একখান ঝামেলা থেকে বাঁচলাম, যা করার তা কর্নেল স্যারই করবেন। একটা প্রশ্ন করার জন্য অনেকক্ষণ থেকে তাগিদ আসছিল, কিন্তু করার সুযোগ পাইনি। এতক্ষণে পেলুম। বললুম, আচ্ছা হালদার মশাই, মিসেস রায়চৌধুরী তার ছেলের বেডরুমে লুকানো যে জুয়েলারি দেখেছিলেন তা কি আপনাকে উনি দেখিয়েছিলেন? হালদার মশাই নস্যি নিচ্ছিলেন। যথারীতি নোংরা রুমালে নাক মোছার পর মাথা নেড়ে বললেন, না, আমি কি কইরা সে চান্স পামু? ওনার পোলা তার বেডরুমের চাবি নিজের কাছে রাখছে। হাসতে হাসতে বললুম, তাহলে সেই জুয়েলস ম্যাডামের ছেলের বেডরুম থেকে উধাও হয়ে গেছে? গোয়েন্দ্রপ্রভু চমকে উঠেছিলেন, বললেন, কথাটা ঠিক কইছেন, এটা আমার মাথায়ও আসা উচিত ছিল। পোলাটা যখন জানতে পারলো তার মায়ের চোখে তার দুষ্কর্ম ধরা পড়েছে, তখন সে মালটা অন্য কোথাও লুকাইয়ে রাখতে পারে না, তার নিজের বেডরুমে নয়, অন্য কোথাও সরাইয়া ফেলছে। কর্নেল চুপচাপ চোখ বুজে চুরুট টানছিলেন। তিনি বললেন, তা যদি হয় এবং ওটা হওয়া সম্ভবও বটে, তাহলে হালদার মশাই আপনার কাজটা কি? ম্যাডামকে এ বিষয়ে খোলাখুলি প্রশ্ন করে জেনে নেওয়া উচিত ছিল। হালদার মশাই বললেন, আমারে উনি কইছিলেন তার পোলা কোথায় এত জুয়েলস পাইল, সেই ব্যাপারটা আমারে জানতে হইল। আমি এবার হাসতে হাসতে বললুম, তাহলে তো আপনাকে এই ছদ্মবেশ ধরে পারুবাবুর গতিবিধির দিকে সারাক্ষণ নজর রাখতে হয়। এদিকে তার মোটরসাইকেল আছে, আপনার তো তাকে ফলো করাই কঠিন। হালদার মশাই এতক্ষণ একটু মুষড়ে পড়লেন যেন। তিনি বললেন, হ, আপনি ঠিক কইছেন, সেই জন্যই তো আমি ওনারে কর্নেল স্যারের কাছে আনছিলাম।
কর্নেল স্যারই এখন আমার ভরসা। কর্নেল এতক্ষণে ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তারপর উঠে গিয়ে স্টিলের একটা আলমারির দেরাজ টেনে কিছুক্ষণ খুঁজে একগোছা খবরের কাগজের ক্লিপিং বের করলেন। তারপর ফিরে এসে ইজি চেয়ারে বসে বললেন, হঠাৎ একটা কথা আমার মনে পড়ে গেল। উত্তর কলকাতার একটা বনেদি পরিবারের বাড়িতে 2 সপ্তাহ আগে একটা সাংঘাতিক চুরি হয়েছিল। সেই খবরটা আমি কেটে রেখেছিলাম, কারণ পরিবারের কর্তা আমার অনেক দিনের বন্ধু। খবরটা পড়ে তাকে ফোন করেছিল। তার নাম অরিন্দম। যাই হোক, আমাকে তিনি যেতে বলেছিলেন। তবে ওই ধরনের চুরির পেছনে এমন কিছু রহস্য থাকে না যে তার পেছনে আমাকে দৌড়াতে হবে। অরিন্দম বাবু শুধু বলেছিলেন পুলিশ মহলে প্রভাব খাটিয়ে আমি যেন এ বাজারে প্রায় কোটি টাকার জুয়েলারি উদ্ধারের ব্যবস্থা করে দিই। 1 মিনিট, আমি খবরটা আরেকবার দেখে নিই। ওটার সঙ্গে একটা স্লিপে আমার কিছু কথাও লেখা আছে। এই বলে কর্নেল স্লিপগুলো খুঁজতে খুঁজতে ইঞ্চি 6 লম্বা 2 কলমের একটা নিউজ ক্লিপ বের করলেন। সেটাতে চোখ বুলিয়ে দেখার পর পিছন দিকে আটা একটা কাগজে তার হাতের লেখাগুলো পড়তে থাকলেন। পড়া শেষ হলে বললেন, এখানে একটা অনেক রকম দামি রত্নখচিত জড়োয়া নেকলেসের কথা লিখেছে। মিসেস রায়চৌধুরীর কাছে যে বর্ণনা শুনলুম তা মিলে যাচ্ছে। জিজ্ঞেস করলুম, পুলিশ সেগুলো উদ্ধার করতে পারেনি? হালদার মশাই উত্তেজিত হয়ে বললেন, পারলে কর্নেল স্যার নিশ্চয়ই জানতেন। কর্নেল বললেন, হ্যাঁ, পুলিশ উদ্ধার করতে পারলে অরিন্দম বাবু আমাকে নিশ্চয়ই তা জানাতেন। জিজ্ঞেস করলুম, ওগুলো চুরি গিয়েছিল কিভাবে? কর্নেল বললেন, এটাই আশ্চর্য। সেদিন অরিন্দম বাবুর বাড়িতে তার নাতনির জন্মদিন ছিল। অনেক লোককে নেমন্তন্ন করেছিলেন। দোতলার একটা বড় ঘরে অনুষ্ঠান চলছিল, আর অলংকারগুলো ছিল অরিন্দম বাবুর নিজের ঘরে। দেয়ালে আটা ছোট্ট লোহার আলমারিকে আয়রন চেস্ট বলা হয়। একালে এসব আর কেউ ব্যবহার করে না। সেই আয়রন চেস্টের ভেতরে একটা ব্যাগে অলংকারগুলো রাখা ছিল। ওটা চাবি লুকিয়ে রাখা হতো দেওয়ালের কুলুঙ্গিতে একটা গণেশ মূর্তির পেছনে। সেটা জানতেন শুধু অরিন্দম বাবুর স্ত্রী প্রভা দেবী। এখন সমস্যা হলো, জন্মদিনের অনুষ্ঠানে অরিন্দম বাবুর ঘরের দরজা খোলা ছিল, কিন্তু বাড়ির কোনো কাজের লোকের পক্ষে ওই সময় আয়রন চেস্ট খুলে ব্যাগটা চুরি করার কথা ভাবাও যায় না। বাড়ির রান্নার ঠাকুর মশাইও ব্যস্ত। হালদার মশাই জিজ্ঞেস করলেন, অলংকার চুরি যাওয়ার কথা ওরা কখন জানতে পারলেন? পরদিন ভোরে। অরিন্দম বাবুর অভ্যেস ছিল ঘুম থেকে উঠে কুলুঙ্গিতে গণেশকে প্রণাম করে পেছনের দিকে হাত দিয়ে চাবির অস্তিত্ব জেনে নেওয়া। সেদিন হাত দিয়ে চাবির অস্তিত্ব টের পাননি। নিচেই দেওয়ালে আটকানো আয়রন চেস্ট। সেদিকে তাকিয়েই তিনি চমকে ওঠেন। চাবিটা আয়রন চেস্টের তলায় আটকানো আছে। ব্যাস, তখনই আয়রন চেস্ট খুলে তার মাথা খারাপ। আমি জিজ্ঞেস করলাম, চাবির কোনো ডুপ্লিকেট ছিল না? ছিল, সেটা লুকানো থাকতো প্রভা দেবীর কাছে। তিনি চাবিটা আরো এক গাদা চাবির সঙ্গে মিশিয়ে পালঙ্কের কোণার দিকে একটা বিশেষভাবে তৈরি খাপের মধ্যে রেখে দিতেন। সেই ডুপ্লিকেট চাবিটা অবশ্য ঠিক জায়গাতেই ছিল। আমি বললাম, তাহলে বাড়ির লোকেরই কাজ। অরিন্দম বাবুর ছেলে মেয়ে কজন? 2টি ছেলে, 1টি মেয়ে। এক ছেলে এবং মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট ছেলে কলেজে পড়ে, তার নাম অনিরুদ্ধ, ডাকনাম আনু। একটু ডানপিটে টাইপের ছেলে। পাড়ার ক্লাবের দিকেই পড়াশোনার চেয়ে তার বেশি ঝোঁক। তাছাড়া পাড়ার পুজো পার্বণেও সে উৎসাহী। হালদার মশাই বললেন, বুঝেছি স্যার, এক কাম করলে হয়। কর্নেল নিউজ ক্লিপের দিকে চোখ রেখে বললেন, বলুন হালদার মশাই। গোয়েন্দা প্রবর চাপা স্বরে বললেন, পুলিশ বাড়ির লোকেরে নিশ্চয়ই জেরা করছিল। হ্যাঁ, এক্ষেত্রে যেমন হয় তাই হয়েছে। কাজেই আপনি যা জানতে চাইছেন অনিরুদ্ধকে জেরা করা হয়েছিল কিনা, তা ঠিক। যেহেতু অনিরুদ্ধকে ও এলাকার থানা সুনজরে দেখে না, তাই তাকেই স্বভাবত বেশি জেরা করা হয়েছিল। কর্নেল
নিউজ ক্লিপগুলো যথাস্থানে রাখতে উঠে গেলেন। হঠাৎ আমার মাথায় একটা প্রশ্ন ভেসে এলো। বললুম, আচ্ছা কর্নেল, আপনার বন্ধু অরিন্দম বাবুর পদবিটা কি? কর্নেল এসে ইজি চেয়ারে বসার পর বললেন, হঠাৎ পদবীর কথা তোমার মাথায় এলো কেন? বললুম, পদবী জানা না থাকলে কারো পুরো নাম জেনে তাকে আইডেন্টিফাই করা যায় না। কর্নেল ভুরু কুঁচকে বললেন, তুমি কি অনিরুদ্ধ নামের কাউকে চিনতে? বললুম, আহা, পদবীটা বলুন না, চিনতেও তো পারি। কর্নেল বললেন, অরিন্দম সোমের কনিষ্ঠ পুত্রের নাম অনিরুদ্ধ সোম, জ্যেষ্ঠ পুত্রের নাম অনির্বাণ সোম, কন্যার নাম অনিন্দিতা সোম। হালদার মশাই বললেন, সকলেই অ। আমি বললুম, হালদার মশাই, আমি আপনার কর্নেল স্যারের সঙ্গগুণের রহস্যের দু একখানা ছোট জট খোলার চেষ্টা করি। আপনি এক কাজ করতে পারেন, আপনার ক্লায়েন্ট মিসেস রায়চৌধুরীর কাছে জেনে নিতে পারেন অনিরুদ্ধ সোম নামে কোনো যুবক তার ছেলের পরিচিত কিনা। এমনও হতে পারে ওই নামের কেউ তার ছেলের সঙ্গে আড্ডা দিতে যেত। কর্নেল মিটিমিটি হেসে বললেন, তোমার আইডিয়াটা মন্দ নয় জয়ন্ত, অবশ্য সবসময় দুয়ে দুয়ে চার হয় না। হালদার মশাই গুলি গুলি চোখে তাকিয়েছিলেন। এবার পকেট থেকে নস্যির কৌটো বের করে একটি নস্যি নিলেন এবং যথারীতি নোংরা রুমালে নাক মুছে বললেন, কর্নেল স্যার, চেষ্টা কইরা দেখতে ক্ষতি কি? আমি এখনই আর ম্যাডামের ডিস্টার্ব করুম না, বৈকালে তার বাড়ি যাবো। এই পয়েন্টটা আমার ইম্পর্টেন্ট ঠেকতেছে, কারণ আপনার বন্ধুর বাড়ির হারানো অলংকারের লিস্টের সঙ্গে ম্যাডামের দেখা অলংকারগুলির মিল আছে। এই বলে গোয়েন্দা প্রবর সবেগে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে টেলিফোন বেজে উঠল। কর্নেল চোখ বুজে কিছু ভাবছিলেন। বললেন, তো ফোনটা ধরো তো। সোফার কোণের দিকে সরে গিয়ে টেলিফোনের রিসিভার তুলে সাড়া দিলুম। অমনি কানে এলো লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার নরেশ ধরের কণ্ঠস্বর। জয়ন্ত বাবু নাকি? রসিকতা করে বললুম, কে আপনি, কাকে চান? লালবাজারের গোয়েন্দা অফিসারের হাসি ভেসে এলো। জয়ন্ত বাবু, এই নরেশ ধরের কানকে ফাঁকি দেওয়া সোজা নয়। হাসতে হাসতে বললুম, আপনার তো দুপুর 12টায় আসার কথা। আপনার কর্নেল সাহেবের ওয়াল ক্লকের দিকে তাকিয়ে দেখুন, সব ঘড়ি ভুল সময় দেয়, কিন্তু এই ঘড়ি কর্নেল সাহেবের মতোই একেবারে কাঁটায় কাঁটায় ঠিক চলে। যাকে কর্নেল সাহেবকে বলুন আমি 15-20 মিনিটের মধ্যেই আসছি। হ্যাঁ, আর একটা কথা, ওখানে আপনাদের হালদার মশাই কি আছেন? তিনি তো সকাল 9টা থেকে ছিলেন, কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। কি মুশকিলে না পড়েছি, ভদ্রলোকের ফ্ল্যাটে ফোন যতবার করি বেরিয়েই যায়, তাকে গত রাত থেকে খুঁজে হয়রান হচ্ছে। হালদার মশাই কাল সন্ধ্যায় পার্ক স্ট্রিটে চন্দ্র জুয়েলার্সের দোকানে ডাকাতির সময় একজন ডাকাতের পায়ে নাকি গুলি করেছেন। আবার নরেশ ধরের হাসি ভেসে এলো। পায়ে গুলি? তত কিছু না, গুলি ঠিকই করেছিলেন, তবে হতভাগ্য ডাকুর বাঁ পায়ের বুড়ো আঙুলের নখখানা শুধু উপড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। রিসিভার রেখে বললুম, নরেশ বাবু আসছেন, কিন্তু হালদার মশাই কাল সন্ধ্যায় বলেছিলেন এক ডাকাতের পায়ে গুলি করেছেন, কিন্তু নরেশ বাবু বললেন হালদার মশাইয়ের গুলি লোকটার পায়ের বুড়ো আঙুলের নখটাই উপড়ে দিয়েছে। কর্নেল একটু হেসে বললেন, হালদার মশাইকে নিয়ে যতই ঠাট্টা তামাশা করো তো ওর ওই কাজটাতেই বোঝা যাচ্ছে এখনো একজন দক্ষ এবং অভিজ্ঞ পুলিশ অফিসারের হাত তার আছে। এর বেশি আহত হলে হালদার মশাইকে কাঠগড়ায় দাঁড়িয়ে অন্য পক্ষের অ্যাডভোকেটের জেরায় ক্ষতবিক্ষত হতে হতো। এসব ক্ষেত্রে একজন প্রাইভেট ডিটেকটিভের গুলি করার অধিকার নেই। অবশ্য আত্মরক্ষার খাতিরে তিনি কাউকে একটু আধটু আহত করতে পারেন বটে। বলে কর্নেল হাঁক দিলেন, ষষ্ঠী, আর এক রাউন্ড কফি রেডি কর, এবার তোর
নালবাজারের টিকটিকি বাবু আসছেন। ষষ্ঠীচরণের এই গ্রাম্যতা এখনো রয়ে গেছে। সে লকে কখনো কখনো ন করে ফেলে। লালবাজারের DCDD 1 অরিজিৎ লাহিড়ীকে সে এখনো নালবাজারের নাহিরি সাহেব বলে। নরেশবাবু ঠিক 20 মিনিটেই এসে গেলেন। গায়ে এখন যেমন তেমন শার্ট, পরনেও তেমনই প্যান্ট, কাঁধে শুধু একটা ব্যাগ। তিনি সোফায় ধপাস করে বসেই বললেন, আর পারা যায় না। গন্ডগোল তত বেশি বাড়তো না, হঠাৎ কাল সন্ধ্যেবেলা ঘটনাস্থলে আপনাদের প্রিয় হালদার মশাই যদি দৈবাত উপস্থিত না থাকতেন এবং তাহলেও গুলি না ছুটতেন। কর্নেল একটু হেসে বললেন, নেহাত তো বুড়ো আঙুলের নখটুকুই নিয়েছেন হালদার মশাই। তাছাড়া উনি না থাকলে ডাকাতরা চন্দ্র জুয়েলার্সের আরো অনেক গয়না লুট করে পালাতো। তার চেয়ে বড় কথা, হালদার মশাইয়ের জন্যই একজন ডাকাত ধরা পড়েছে এবং তার মুখ থেকেই আপনারা দলটার পুরো নাম ঠিকানা পেয়ে যাবেন। হয়তো পেয়েও গেছেন। নরেশবাবু রুমালে কপালের ঘাম মুছে বললেন, পেয়েছি। আসলে চন্দ্র জুয়েলার্সের মালিক এক মন্ত্রী মশাইয়ের আত্মীয়। আজ এই কেসটা থানার হাত থেকে গত রাত্রেই আমরা নিয়ে নিয়েছি। যাই হোক, যে জন্য আপনার কাছে আসতে চেয়েছিলাম বলছি। আগে আপনার ষষ্ঠীচরণের শ্রীহস্তের কফি খেয়ে চাঙ্গা হয়নি? ষষ্ঠী কফি আনতে দেরি করল না। অক্টোবরের এই দুপুরবেলায় আমার আর কফি খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কফি না খেলে ষষ্ঠী দুঃখ পাবে। নরেশবাবু কফি খাওয়ার পর বললেন, আপনার কাছে আসতে হলো আপনার স্নেহধন্য লাহিড়ী সাহেবের নির্দেশে। আপনার মনে পড়বে, বাগবাজার এরিয়ায় গত সপ্তাহে আপনার বন্ধু মিস্টার সোমের বাড়ি থেকে চুরির ব্যাপারে আপনি লাহিড়ী সাহেবকে তাগিদ দিয়েছিলেন। এদিকে গত রাত্রে ধরা পড়া ডাকাত শেখ কাল্লু জেরার মুখে একটা অদ্ভুত কথা বলেছে। সে বলেছে দলের সবাইকে সে চেনে না, কিন্তু তার দলে জনাতিনেক ভদ্রলোকের ছেলে আছে। তাদের নাম সে জানে না, তবে একজনকে সে দলের লিডারের হুকুমে বাগবাজারের একটা বাড়িতে ডাকতে গিয়েছিল। বাড়িতে তখন কিসের ধুমধাম চলছিল। বাড়ির একটা লোক ভদ্রলোকের ছেলেটিকে ডেকে দেয়। তারপর ছেলেটি কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে আসে। দলের লিডারের বাড়ির কাছে কাল্লুকে নামিয়ে দিয়ে সে বলে অপেক্ষা করতে। আধ ঘন্টার মধ্যে আমি আসছি। অবশ্য আধ ঘন্টা পরেই সে লিডারের বাড়িতে পৌঁছে যায়। এবার বুঝতেই পারছেন বাগবাজারের ছেলেটি কে। বুঝেছি বলে একটু চুপ করে থাকার পর কর্নেল জিজ্ঞেস করলেন, লিডারের বাড়িটা কোথায় তা বলতে আপত্তি না থাকলে বলে ফেলুন। নরেশবাবু বললেন, কালীঘাট এরিয়ায়। ঠিকানা চাইলে আমি দিতে পারি, তবে ওদের লিডারটি মহা ঘুঘু, ফাঁদে ফেলা সহজ নয়। বাড়িতে এক বিধবা পিসিমা আর তার স্কুলে পড়া মেয়ে থাকে। কর্নেল জিজ্ঞেস করলেন, সেই লিডারের নামটা কি? নাম অনেকগুলো, তবে বাপি নামেই পাড়ায় পরিচিত। ওর বাবা ছিলেন রেলের গার্ড, কাজেই বাবার সঙ্গে নানা ঘাটে জল খেয়েছে। বাবার মৃত্যুর পর ঠাকুরদার বাড়িতে এসে ঠাকুমার কাছে আশ্রয় নিয়েছিল। লেখাপড়া? হ্যাঁ জেনেছি, বিয়ে অবধি পড়েছিল। বাড়ি সার্চ করেছেন তো? হ্যাঁ সার্চ তো করতেই হয়েছে, কিন্তু তেমন কিছু মেলেনি যাতে ওকে কোনো কেসে ফাঁসানো যায়। আর একটা আশ্চর্য ব্যাপার কর্নেল, লোকাল থানায় বাপি ব্যানার্জি নামে কোনো ক্রাইম রেকর্ডই নেই। তবে একটা রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকার কথা জেনেছি। আমি বললুম, কাল্লু মিথ্যা বলেনি তো? নরেশবাবু বুক পকেট থেকে ছোট ডায়েরি বের করে পাতা উল্টাতে উল্টাতে বললেন, কাল্লু মিথ্যা বলেনি। তার কারণ ও বাপির বাড়ি এবং তার চেহারা সম্পর্কে যেসব বিবরণ দিয়েছিল তা মিলে গেছে। তাছাড়া বাপির পিসিমার কাছে জানতে পেরেছি তিনি কাল্লুকে চেনেন। কথাটা বলে নরেশবাবু কর্নেলের টেবিল থেকে ছোট প্যাডটা টেনে নিলেন। তারপর তাতে কিছুক্ষণ ধরে লেখালেখির পর বললেন, কর্নেল সাহেব, কাল্লুর মুখে বাপি সহ যে 3 জন ভদ্রলোকের ছেলের নাম ঠিকানা পেয়েছে তা এখানে লিখে দিলুম। কর্নেল হাত বাড়িয়ে কাগজটা নিয়ে নাম ঠিকানাগুলো পড়লেন। তারপর প্যাডটা টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে রেখে বললেন, বুঝতে পারছি তোমাদের লাহিড়ী সাহেব বেশ চাপের মুখে পড়েছে। চন্দ্র জুয়েলার্সের মালিক কোনো মন্ত্রীর আত্মীয়, কাজেই এটা স্বাভাবিক। নরেশবাবু উঠে দাঁড়িয়ে বললেন,
লাহিড়ী সাহেব বাগবাজারের অরিন্দম সোমের বাড়িতে চুরির ঘটনায় আপনি যে ইন্টারেস্টেড তা জানেন, কাজেই তিনি আপনার সাহায্য চান। কর্নেল একটু হেসে বললেন, অরিজিৎ কি সোজাসুজি আমার সঙ্গে যোগাযোগ করতে সংকোচ বোধ করছে? এই জন্যই আমরা বলি আপনার মাথার পেছনে আর একটা চোখ আছে। লাহিড়ী সাহেব ঠিক এই কথাটাই আমাকে বলেছেন। ওর ধারণা এই অক্টোবরে আপনি দুর্লভ প্রজাতির প্রজাপতি, অর্কিড, ক্যাকটাস বা পাখির খোঁজে বনে পাহাড়ে পাড়ি জমান। এমন একটা সময়ে আপনাকে সাধারণ একটা গয়না চুরির কেসে জড়িয়ে ফেলতে ওর দ্বিধা আছে। হ্যাঁ, আর একটা কথা, বাগবাজারের ছেলেটির ব্যাপারে আমরা এখনই পা বাড়াচ্ছি না। লাহিড়ী সাহেব আপনার সঙ্গে পরামর্শ করতে চান বলে নরেশবাবু বেরিয়ে গেলেন। তারপর কর্নেল রিসিভার তুলে ডায়াল করে বললেন, হ্যালো, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। হ্যাঁ, আমি অরিজিতের সঙ্গে কথা বলতে চাই। এইমাত্র বেরিয়েছেন? আপনি তাকে বলবেন আমাকে যেন একবার রিং করে। রিসিভার রেখে কর্নেল ঘড়ির দিকে তাকালেন। সর্বনাশ, 1টা বাজতে চলল। আজ আমার স্নানের দিন। জয়ন্ত কি স্নান করবে? বললুম, হ্যাঁ, আমার মাথাটা ঝিমঝিম করছে। স্নান করে আজ লাঞ্চে বসতে 1:45 বেজে গেল। তারপর আমি ড্রয়িং রুমে এসে ডিভানে শুয়ে অভ্যাস মতো ভাত ঘুমের চেষ্টা করলুম। কর্নেল তার ইজি চেয়ারে বসে হেলান দিয়ে চুরুট টানতে থাকলেন। একটু কাত হয়ে লক্ষ্য করলুম তার হাতে সেই ছোট প্যাডটা। তিনি নাম ঠিকানাগুলো জপ করছেন। তারপর কখন ঘুমিয়ে গেছি। সেই ঘুম ভাঙল ষষ্ঠীচরণের ডাকে। তার হাতে 1 কাপ চা। বুঝলুম 4টে বাজে। উঠে বসে চায়ের কাপ হাতে নিয়ে জিজ্ঞেস করলুম, তোমার বাবু মশাই কি ছাদের বাগানে? ষষ্ঠীচরণ মুখ টিপে হেসে বলল, বাবা মশাই আপনার প্যান্টের পকেট থেকে আপনার গাড়ির চাবি বের করে নিয়ে বেলা 3টে কোথায় গেছেন। বলে গেছেন তো দাদাবাবু উঠলে চা দিয়ে বলবি আমি গাড়ি চুরি করিনি, ঘন্টা 3 জন্য ধার নিয়েছি। এরকম ঘটনা নতুন কিছু নয়। কর্নেলের একটা লাল রঙের ল্যান্ড রোভার গাড়ি ছিল। সেকেলে পুরনো গাড়ি। রাগ করে সেটা বেচে দিয়েছিলেন। তারপর থেকে কখনো ট্যাক্সি, কখনো আমার গাড়ি ব্যবহার করেন। নিচে ওর গ্যারাজ ঘরে আমার গাড়িটা রাত কাটায়। চা খাওয়ার পর ষষ্ঠীকে কাপ প্লেট দিয়ে গেলুম। সেই সময় টেলিফোন বাজল। রিসিভার তুলে সাড়া দিলুম। কেউ বলল, এটা কি কর্নেল নীলাদ্রি সরকারের বাড়ি? বললুম, হ্যাঁ, আপনি কে বলছেন? আমি কর্নেল সাহেবের সঙ্গে কথা বলতে চাই। একটু বুদ্ধি খাটিয়ে বললুম, আপনি কে বলছেন এবং কোত্থেকে বলছেন না জানালে কর্নেল সাহেবকে পাওয়া যাবে না। এবার ক্রুদ্ধ কণ্ঠস্বরে অন্য পক্ষ বলল, আপনি কে বলছেন? আমি ওর কর্মচারী। কর্নেল সাহেব এখন ব্যস্ত। মাঝে মাঝে কথা বলবেন না। আমি জানি কর্নেল সাহেবের কোনো কর্মচারী নেই। নেই মানে? তাহলে আমি কে? অপরপক্ষ আরো চটে গিয়ে বলল, বুঝেছি, আপনি সেই ধান্দাবাজ সাংবাদিক। কর্নেল সাহেবের নামে আবল তাবল লিখে বাজার মাত করেন। আপনি ষষ্ঠীচরণকে দিন। আমি ইচ্ছে করেই গোঁ ধরে বললুম, আপনি যদি নাম না বলেন তাহলে ফোন রেখে দেব। কি মুশকিল! আমি জরুরি কাজে ওর সঙ্গে কথা বলতে চাইছি। মনে হচ্ছে উনি বাড়িতে নেই। ষষ্ঠীচরণ বেরিয়ে এসে টেলিফোনের বাক্যালাপ শুনছিল। সে চাপা স্বরে বলল, মনে হচ্ছে উনি হাইকোর্টের অ্যাডভোকেট কানাইবাবু। আপনি আমাকে টেলিফোন দিন। অগত্যা ষষ্ঠীর হাতে রিসিভার দিলুম। সে বলল, আগে কানাইবাবু, আমি ষষ্ঠীচরণ বলছি। বাবা মশাই তো। কি, আপনি কানাইবাবু নন? তাহলে আপনি কে? কি বললেন? স্পষ্ট করে বলুন। হ্যালো, হ্যালো, হ্যালো। ষষ্ঠীচরণ রিসিভার রেখে দিয়ে হাসতে হাসতে বলল, গলা শুনে মনে হলো কানাইবাবু, কিন্তু কানাইবাবু হলে তো আমার সঙ্গে এরকম করবেন না। বললুম, যা হওয়ার হোক, দরকার থাকলে আবার ফোন করবে,
কিন্তু লোকটার আচরণ অদ্ভুত মনে হচ্ছে। নিজের নামটা বলতে আপত্তি কিসের বুঝলুম না। ষষ্ঠী বলল, এরকম কত ফোন বাবা মশাইয়ের কাছে আসে, তিনি না থাকলে আমাকেই হ্যাপা সামলাতে হয়। এই সময় ডোরবেল বাজল। ষষ্ঠী দরজা খুলতে গেল। তারপর ঘরে ঢুকলেন কর্নেল এবং গোয়েন্দা প্রবর কে কে হালদার। হালদার মশাই ঘরে ঢুকে সোফায় বসে বললেন, এই সারাদিন ঝামেলা আর ঝামেলা। কর্নেল ঢুকেই সোজা ভিতরের ঘরে চলে গিয়েছিলেন। জিজ্ঞেস করলুম, কর্নেল আপনাকে কোথায় পেলেন হালদার মশাই? হালদার মশাই বললেন, ভবানীপুরে আমার ক্লায়েন্টের বাড়িতে। কর্নেল তাহলে মিসেস রায়চৌধুরীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? মিসেস রায়চৌধুরী আমাকে ডাকছিলেন, তারপর ওর বাড়ি গেছিলাম। তারপর মিসেস রায়চৌধুরী কর্নেল স্যারের টেলিফোনে ডাকছিলেন। জিজ্ঞেস করলুম, ব্যাপারটা কি? কর্নেল ভেতর থেকে আস্তে আস্তে বললেন, আপাতত ব্যাপারটা কফি। কফি খাওয়ার পর চুরুট ধরিয়ে কর্নেল বললেন, যেহেতু জয়ন্তর গাড়ি প্রায় চুরি করেই ব্যবহার করেছি, অতএব জয়ন্তকে বলতেই হয় কোথায় গিয়েছিলাম এবং কেন গিয়েছিলাম। হালদার মশাই বললেন, মিসেস রায়চৌধুরীর পোলা হঠাৎ নিখোঁজ। এখান থেকে ফিরিয়া উনি দেখেন ওর পোলা একখান চিঠি সুশীলার কাছে দেয়া গেছে। লিখছে, আমি কয়েকদিনের জন্য বাহির যাইতেছি, কবে ফিরবো ঠিক নাই, তুমি চিন্তা করিল না, আমি যেখানে থাকুম সেখানে থেকে তোমারে ফোন করুন। বোঝেন অবস্থা? কথাটা শুনে চমকে উঠেছিলাম। চন্দ্র জুয়েলার্সের ডাকাতির ঘটনায় পারিজাত সম্ভবত জড়িত ছিল, তাই সে গা ঢাকা দিয়েছে। তা কর্নেল, এই সুযোগে পারিজাতের ঘর খুলে আপনারা সার্চ করতে পারতেন, সেই অলংকারের ব্যাগ আছে কিনা সে নিয়ে গেছে তাও জানতে পারতেন। কর্নেল একটু হেসে বললেন, তুমি যা ভাবছো পারু তত নির্বোধ নয়। ওর ঘরের চাবি না রেখে গেলেও ঘরের দরজাটা যে চেষ্টা করলে খোলা যায় তা সে জানে, তাই আরো একটা তালা এঁটে দিয়ে গেছে। বললুম, আপনি তো যে কোনো তালা খুলতেই এক্সপার্ট। কর্নেল হাসতে হাসতে বললেন, সেটা করার কিছু অসুবিধা ছিল। সুশীলা আর তার স্বামী জেনে যেত। তাদের চোখে দৃশ্যটা কল্পনা করো, আমি, হালদার মশাই আর মিসেস রায়চৌধুরী তার ছেলের ঘরে তালা ভাঙবার জন্য কিংবা কৌশলে খুলবার জন্য কসরত করছি। এই দৃশ্যটা ওদের স্বামী স্ত্রীর চোখে খুব উপভোগ্য হতো। তারপর পারু ফিরে এলে ব্যাপারটা কি ঘটতে পারে তা চিন্তা করো। তার মা নিজের তালা ভাঙলে বা খুলে ফেললে সে হয়তো রুষ্ট হতো না, কিন্তু বাইরের দুই বেয়ারা চেহারার লোক তার ঘরের তালা খুলছে এবং ঘর সার্চ করছে বুঝতে পেরে সে হয়তো নিজের মাকে ক্ষমা করতে পারতো না। বললুম, তাহলে আপনারা ভদ্রমহিলাকে শুধু সান্ত্বনা দিয়েই চলে এলেন? হালদার মশাই কি বলতে যাচ্ছিলেন, কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন, হালদার মশাই, এখন রহস্যটা রহস্যই থাক। জয়ন্ত অবশ্য তার গাড়ি ব্যবহারের জন্য ওটা দাবি করতেই পারে, কিন্তু তার জন্য হাতে অঢেল সময় আছে। বললুম, ঠিক আছে, এবার আমার মুখে রহস্যময় ঘটনা শুনুন। কর্নেল বললেন, ষষ্ঠীর কাছে মোটামুটি সবটাই শুনেছি। কানাইবাবু নামে একজন পাগলাটে স্বভাবের অ্যাডভোকেট আছেন, তা ঠিক। মাঝে মাঝে তিনি অকারণে নিজের কল্পিত কোনো রহস্যময় ঘটনার পেছনে আমাকে লড়িয়ে দিতে চেষ্টাও করেন, তবে তিনি আর প্র্যাকটিস করেন না। বললুম, ষষ্ঠী ফোন ধরেছিল, সে বলেছে গলার স্বর মোটেও কানাইবাবুর মতো নয়। কর্নেল বললেন, ষষ্ঠীর ভার্সান আমি শুনেছি, এবার তোমার ভার্সান শোনা যাক। আমি টেলিফোনের ঘটনাটা কর্নেলকে সবিস্তারে শোনালুম, এমনকি যিনি ফোন করেছিলেন তার কথা বলার ভঙ্গিও অনুকরণ করলুম। কর্নেল বললেন, কণ্ঠস্বর শুনে তার বয়স কি অনুমান করতে পেরেছ? বললুম, কণ্ঠস্বর কোনো যুবকের নয়, বয়স্ক ভদ্রলোকের। কর্নেল তখনই হাত বাড়িয়ে টেলিফোনের রিসিভার তুললেন। ডায়াল করার পর সারা এলে বললেন,
হ্যালো, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। নমস্কার নমস্কার মিস্টার সোম, আমি ভালোই আছি। আপনার খবর কি? কথাটা বলেই কর্নেল হেসে উঠলেন। আপনি বেচারা জয়ন্তকে একেবারে কুপকাত করে ছেড়েছেন। হ্যাঁ, জয়ন্ত বড্ড বাড়িয়ে লেখে। যাকে এবার বলুন কেন ফোন করেছিলেন। এরপর কর্নেল ক্রমাগত হুঁ দিতে থাকলেন। প্রায় 5 মিনিট ধরে কথা শোনার পর তিনি বললেন, আপনি বরং এক কাজ করুন, অনিরুদ্ধের চিঠিটা বিশ্বস্ত কারো হাতে খামের মধ্যে পুড়ে আঠা দিয়ে মুখ সেঁটে আমার কাছে পাঠিয়ে দিন। আপনার শরীর এবং স্বাস্থ্যের যা অবস্থা, তাতে আপনার কষ্ট করে এখানে আসতে হবে না। আমারই যাওয়া উচিত ছিল, কিন্তু একটা কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছি। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব। রিসিভার রেখে কর্নেল গম্ভীর মুখে বললেন, একেই বলে রহস্য ঘনীভূত। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।